জুলাই আন্দোলনের হত্যা মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা আজ। মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের বিচার বানচালে আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ। আগুন বোমাবাজিতে আতঙ্ক, মোড়ে মোড়ে তল্লাশি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। নোট অফ ডিসেন্টে রাজনৈতিক সংকট, দলগুলোকে আস্থায় নিয়ে চূড়ান্ত পরিণতি চায় সরকার। খসড়া দেখে সই করার সিদ্ধান্ত এনসিপির। বেশি দামে মার্কিন তুলায় এনে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছেন ব্যবসায়ীরা। অচলাবস্থা তৈরির আগেই পাশে চান সরকারকে। বাণিজ্য সহায়ক চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। এবং অগোছালো বৈদ্যুতিক তারে ঘেরা দোকানপাট, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। ভয়াবহ ঝুঁকিতে খুলনায় অন্তত 23টি মার্কেট। প্রশস্ত পথের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ মামলার রায় কবে ঘোষণা করা হবে তা জানাবেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, প্ররোচনা, উস্কানি সহ 5টি অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবছরের 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয়। 3 আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। রাষ্ট্রপক্ষে মোট 54 জন সাক্ষ্য দেন। দায় স্বীকার করে আসামি থেকে রাজসাক্ষী হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাক্ষ্য উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় 23 অক্টোবর। প্রসিকিউশনের প্রত্যাশা, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হবে। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মুক্তি দেয়া হবে কিনা সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় ঘোষণার দিন ধার্য করবেন আজকে। এবং আমরা যতটুকু জানি বা দেখে এসেছি যে সকাল 10:30টার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয়। আজকে কখন বসবে সেই বিষয়টি আমরা এখনও পর্যন্ত নিশ্চিত হইনি। আর এই মামলাটি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম কোনো মামলার, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ধার্য করতে যাচ্ছেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। 1400 মানুষকে শহীদ করা হয়েছিল, প্রায় 30,000 ছাত্র জনতাকে আহত করা হয়েছিল। সকল অপরাধের এই 3 জনকে মাস্টার মাইন্ড বা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এই ধারায় তাদের বিরুদ্ধে অভিযুক্ত করা হয়েছে। এবং এই 3 জনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে 5টি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগটি হচ্ছে যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উস্কানি, প্ররোচনা এবং নির্দেশনায় সারা দেশে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার দায়, তার দায়িত্ব এই 3 আসামিকে নিতে হবে। এটি একটি অপরাধ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। শুধুমাত্র তাই নয়, জুলাই ছাত্র আন্দোলন চলাকালে ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান শনাক্ত করা এবং হেলিকপ্টার থেকে গুলি করা, লেথাল উইপেন ব্যবহার করা, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া সংক্রান্ত যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধের দায় দায়িত্ব শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা হয়েছে। আর যদি বলি এই মামলার বিচার কার্যক্রমের অংশটুকু যদি বলি যে এই মামলার তদন্ত শেষ হয়েছে বা শেষ হয়, তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন হাতে পায় হচ্ছে 12 মে 2025 এবং এরপরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয়। এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষে এই বছরের 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরু হয়। আর সাক্ষ্য গ্রহণ শুরু হয় 3 আগস্ট 2025 থেকে। এই মামলায় 54 জন সাক্ষী দিয়েছেন। এর মধ্যে যেটিকে আমরা বলি যে স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম, সাক্ষ্য দিয়েছেন, ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং বদরুদ্দিন ওমর প্রয়াত, তার যে জবানবন্দি, তিনি যেই জবানবন্দিটি
ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কাছে দিয়েছিলেন সেই জবানবন্দিটিকেও পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষী হিসেবে গ্রহণ করেন। অর্থাৎ মোট 54 জন এই মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন এবং এই সাক্ষ্য গ্রহণ চলেছে 28 কার্যদিবস। এরপরে আমরা দেখেছি যে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে 12ই অক্টোবর এবং প্রসিকিউশন 5 দিন যুক্তিতর্ক উপস্থাপন করেছে এবং এই মামলায় যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন, তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয় এবং তিনিও প্রায় 3 দিন তিনি যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। এবং এই মামলায় যিনি আসামি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, তিনি পরে রাজসাক্ষী হয়েছেন, তিনিও দায় স্বীকার করে ক্ষমা চেয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তো সব মিলিয়ে আজকে এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশনের আগেই বারবার বলে এসেছে তারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন। যদিও আসামি থেকে রাজসাক্ষী হয় চৌধুরী আব্দুল্লাল মামুনের ভাগ্যে কী ঘটবে সেটি ট্রাইব্যুনালের ওপরে ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী আফজাল হোসেন যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকেই নাশকতা চালানো হয় দেশ জুড়ে। রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মোকাবেলায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাঁড়াশি অভিযানের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ। জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে আতঙ্ক। এ পরিস্থিতিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন কাউকে পেলেই চলছে জিজ্ঞাসাবাদ। বুধবার সন্ধ্যা থেকে নাশকতা চলে বিভিন্ন জায়গায়। রাজধানীর ধোলাইপাড় ও মিরপুরে বাসে এবং তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত কোচে অগ্নিসংযোগ করা হয়। ককটেল বিস্ফোরণ ঘটানো হয় মিরপুর, শান্তিনগর, মৌচাক, কারওয়ান বাজার, টিএসসি সহ বেশ কিছু এলাকায়। ছাত্র জনতা তাদের এই অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকছি, সজাগ আছি, সজাগ থাকবো ইনশাল্লাহ। টিএসসির মতো জায়গায় এই যে এটা আসলে খুবই নিন্দনীয় এবং এটা একটা সুস্থ তদন্ত দরকার। ছাত্রলীগ আওয়ামী লীগের যেই আছেন প্লিজ একটু আসেন ঢাবিতে, দেখে যান, আপনাদের জন্য আমরা অনেক কিছু নিয়ে অপেক্ষা করতেছি। এদিকে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় 6টি পেট্রোল বোমা ও 4টি ককটেল। তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় আটক করা হয় 2 জনকে। আগুন লাগার পরপরই ওরা ওইখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ওইখানে দাহ্য পদার্থের উপস্থিতি কেমন ছিল বা তাদের অন্য কারোর সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন ছিল কিনা, যোগ সাজস আছে কিনা, এই বিষয়টা আসলে তদন্তের পরে বুঝে যাবে। রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৎপর ছিল ডাকসু নেতারা। লীগের এগুলো ফাঁকা আওয়াজ মাত্র, এর বাইরে আর কিছুই না। অনলাইনে বট পেজ এর মাধ্যমে একটা আতঙ্ক তৈরি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, কিন্তু দেশের জনগণ মোটেও বিচলিত নয়। জুলাই বিপ্লবের পরে এই খুনি হাসিনা এবং তার দোষদেরকে যদি, যারা গুপ্ত অবস্থায় আছে, এগুলোকে যদি নির্মূল করা হইতো, তাদেরকে যদি বিচার আওতায় নিয়ে আসা যাইতো, তাহলে আজকে কিন্তু এই ফেসিস্টরা তারা এই দুঃসাহস দেখাতে পারতো না। এদিকে ফেনী ও টাঙ্গাইলে 2টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সারা দেশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে আছেন সহকর্মী কাউসার, বাংলা মোটরের মাসুদুর রহমান, হাইকোর্ট এলাকায় আতাউর কাউসার, গাজীপুরে মেহেদি হাসান এবং টাঙ্গাইলে আছেন কাদির তালুকদার। আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। লকডাউন কর্মসূচি মোকাবেলায় গত কদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজধানী জুড়ে বেশ সতর্ক অবস্থায় রয়েছেন। তারপরও বিচ্ছিন্ন নানান ঘটনা ঘটেছে, যে কারণে গত রাত থেকে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে সতর্ক অবস্থান এবং তাদের যে কার্যক্রম সেটির ব্যাপ্তি আরও অনেক বাড়িয়েছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টো পাশে। আপনারা জানেন যেহেতু প্রধান বিচারপতির বাসভবন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এরপরেই প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সব মিলিয়ে এই পুরো সড়কটি প্রচণ্ড নিরাপত্তায় মোড়ানো হয়েছে। কাকরাইলের মাথায় একটি চেকপোস্ট রয়েছে, ওই দিক দিয়ে বাংলা মোটরের আগের সিগন্যালেও আরও একটি চেকপোস্ট রয়েছে এবং সব মিলিয়ে এদিক দিয়ে যারাই যাচ্ছেন তাদেরকে কাউকে সন্দেহ হলেই কিন্তু তাদেরকে দাঁড় করিয়ে চেক করা হচ্ছে। মোটরসাইকেলে 2 জনের বেশি, 2 জন আরোহী থাকলেও আমরা দেখেছি কিছু কিছু জায়গায় চেক করা হচ্ছে তাদেরকে নামিয়ে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
রয়েছেন। আমি এই মুহূর্তে যেটির কথা বলছিলাম প্রধান উপদেষ্টার বাসভবনের পরে প্রধান বিচারপতির বাসভবনের এখানে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে এবং আমরা দেখছি কিছু সময় পরপরই রাস্তা দিয়ে পুলিশের এবং বিজিবির টহল যাচ্ছে। বিজিবির এপিসি, পুলিশের এপিসি বিভিন্ন সময় তারা টহল করছেন, অর্থাৎ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির কোথাও সৃষ্টি না হয় পরিপূর্ণ সতর্কাবস্থায় আছেন। আপনারা দেখছেন যে বিজিবি আছে, এখানে বিজিবি সতর্কাবস্থায় আছেন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে, এপিবিএন তারাও এখানে সতর্কাবস্থায় রয়েছেন। এবং আমি হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের আশপাশের এলাকাও ঘুরেছি, সে জায়গাগুলোতেও অত্যন্ত শক্তভাবে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সুযোগ কেউ তৈরি করতে না পারে। এবং আরেকটি উল্লেখযোগ্য জিনিস বলে রাখি যে কিছু সময় পরপরই আমরা দেখেছি যে পুলিশের একাধিক সদস্য বা এপিবিএনেরও একাধিক সদস্য তারা মোটরসাইকেলে করে টহল দিচ্ছেন, অর্থাৎ মোটরসাইকেল টহলও চলছে। তো এই যে অংশটির কথা বলছিলাম আমি হাইকোর্ট এবং তার আশপাশের এলাকার খোঁজখবর আমি রাখছিলাম। আমাদের অন্যান্য সহকর্মীরাও রাজধানীর অন্যান্য জায়গার খোঁজখবর রাখছেন। বাংলা মোটরে আছেন আমার সহকর্মী মাসুদুর রহমান, সেখানকার খোঁজ যেতে চাই তার কাছে। আমি এই মুহূর্তে আছি বাংলা মোটরে। বাংলা মোটরের পরিস্থিতি যদি একটু দেখাই আপনাদের, যেই মোড়টি রয়েছে বাংলা মোটরে সেখানে দুপাশেই আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে এবং পুলিশের যে সাজোয়া যান সেটিও স্ট্যান্ড বাই রাখা হয়েছে। এখানে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সাধারণত এই জায়গাটিতে চেকপোস্ট থাকে না, আজকে বিশেষ পরিস্থিতির কারণে এই চেকপোস্টটি সকাল থেকে আমরা এখানে দেখছি কার্যকর এবং যে কোনো সন্দেহজনক গাড়ি, প্রাইভেট কার বা মোটরসাইকেল আসলেই তারা সেটিকে আটকিয়ে সেটার তল্লাশি চালানো হচ্ছে এবং বিশেষ করে মোটরসাইকেলে কোনো ব্যাগ থাকলে সেই ব্যাগটি পুঙ্খানুপুঙ্খানুভাবে তল্লাশি করা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময় আমরা দেখেছি বেশ কিছু জায়গায় যেগুলোতেই ককটেল নিক্ষেপ হয়েছে বা পেট্রোল বোমার ঘটনা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা মোটরসাইকেল ব্যবহার করেছে এবং দ্রুত গতিতে ককটেল বা হাত বোমা নিক্ষেপ করে পালিয়ে গিয়েছে, যে কারণে সেই বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারা তদারকি করছে। এবং বাংলা মোটরের মোড়ে পুলিশের পাশাপাশি আমরা বিজিবির সদস্যদেরও দেখেছি, তারা স্ট্যান্ড বাই রয়েছে সকাল থেকে। তারা তাদের জায়গায় দাঁড়িয়ে এবং টহলের মাধ্যমে পুরো এলাকার যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করছে। এছাড়াও আমরা বাংলা মোটর ছাড়াও কারওয়ানবাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেছি সকাল থেকেই। প্রত্যেকটি মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম তারা এভাবেই কোথাও অস্থায়ী চেকপোস্ট, কোথাও রাস্তার পাশে দাঁড়িয়ে তারা অস্থায়ীভাবে তাদের যে চেকিং কার্যক্রম সেটি তারা দেখছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও যেই মোড়গুলো রয়েছে সেই মোড়গুলো তদারকির জন্য আসছেন এবং সেখানকার কি পরিস্থিতি সেগুলো তারা যাচাই বাছাইয়ের চেষ্টা করছেন। তাদের ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন 2 দিন আগে যে আজকের যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি, এটা ঘিরে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি তারা দেখছেন না এবং নগরবাসীকেও তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি করার জন্য তারা আহ্বান জানিয়েছেন যাতে কোনো ধরনের ভয়ভীতি কাজ না করে এবং সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করছে। গতকালই আমরা দেখেছি যে এই যে চলমান লকডাউন ঘিরে তারা যে বিভিন্ন জায়গায় কিছু নাশকতার ঘটনা ঘটেছে, সেই নাশকতার ঘটনাকে কেন্দ্র করে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবিকে আমরা দেখেছি রাতভর তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে বা কোথাও টহলের মাধ্যমে তারা তাদের যেই কার্যক্রম সেটি তারা চালিয়ে গিয়েছে। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের আয়োজনে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় তারা বিক্ষোভ মিছিল শেষে যে বিক্ষোভ সমাবেশ করছেন সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকা রয়েছে সেই টিএসসি এলাকায় তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে নিষিদ্ধ ঘোষিত যে কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ তাদের যে কার্যক্রম সহ তাদের পুরোপুরি আসলে নিষিদ্ধ করতে হবে এবং তারা যে গত কয়েকদিন ধরে তাদের দাবি, অর্থাৎ এখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা দাবি করছেন
যে গত কয়েকদিন ধরে যে জ্বালাও পোড়া আন্দোলন হচ্ছে, বিশেষ করে বাসে আগুন দেওয়া হচ্ছে, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে, নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, এগুলো আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি তারা বলছেন। এবং এই কার্যক্রমের জন্য, এই নাশকতামূলক কার্যক্রমের জন্য আওয়ামী লীগের কার্যক্রম সহ তাদের দল সহ সবাইকে নিষিদ্ধ করার জন্য তারা বলছেন। এবং তারা বলছেন যে এই যে জুলাই আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা ঘটানো হয়েছে, নৃশংসভাবে মানুষকে হত্যা করা হয়েছে, সেই হত্যার জন্য শেখ হাসিনা সহ যারা রয়েছেন, দোষী যারা রয়েছেন, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার তারা দাবি তুলছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে টিএসসির যে চত্বর, সেই টিএসসি চত্বরে রাজু ভাস্কর্যের ওপরে তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা চালাচ্ছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যে সহ সভাপতি অর্থাৎ ভিপি সাদিক রহমান অর্থাৎ সাদিক কায়েম রয়েছেন, জিএস রয়েছেন, এজিএস রয়েছেন, অর্থাৎ ডাকসুর যারা নেতৃবৃন্দ তারা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে কমিটির নেতাকর্মী তারা রয়েছেন, পাশাপাশি ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যারা নেতাকর্মী তারাও কিন্তু রয়েছেন। তো সব মিলিয়ে কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে এবং তারা কিছুক্ষণ আগে ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল ঢাকা কলেজ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে এবং সেটি ধানমন্ডি 32 হয়ে ঢাকা কলেজ হয়ে নীলক্ষেত হয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ হয়। এভাবেই কিন্তু তারা বলছেন যে তাদের যে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি এটি সারা দিন ব্যাপী থাকবে। যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা তারা নস্যাৎ করে দিবেন। এবং তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের রক্তের দাগ এখনো শুকায়নি, সেই সমস্ত মায়ের কান্না এখনো শুকায়নি। তো এই পর্যায়ে এসে, এই সময়ে এসে তারা বলছেন যে এই যে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, এবং এখন যে একটি ঐক্যবদ্ধ যে সব দল মিলে যে ঐক্যবদ্ধ হয়েছে, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশকে আসলে বিভক্ত করা যাবে না, ধ্বংস করা যাবে না বাংলাদেশকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে। এবং ইসলামী ছাত্র শিবিরের নেতারা বলছেন যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন। তো এই মুহূর্তে চলে যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। সকাল থেকে গাজীপুরের বিভিন্ন রাজপথে কিন্তু অবস্থান করছে বিভিন্ন রাজনৈতিক দল, তার পাশাপাশি ছাত্র জনতা। আমরা দেখেছি এই মুহূর্তে শিববাড়িতে রয়েছে এবং শিববাড়িতে ছাত্র জনতার কর্মসূচি। তারা সকাল থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে মূল সড়কে এসে অবস্থান করছে। তারা আসলে যেটি বলছেন, যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আসলে আজকের যে আওয়ামী লীগের যে কর্মসূচি, অনলাইনে যে কর্মসূচি ডাকা হয়েছে, সেই কর্মসূচি প্রতিহত করতে তারা কিন্তু এই রাজপথে থাকবেন এবং তার পাশাপাশি তাদের কোনো পরিকল্পনা এই গাজীপুর থেকে বাস্তবায়ন হবে না, এমনটাই কিন্তু তারা বলছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই, গাজীপুরে কিন্তু আমরা দেখেছি এর আগেও কিন্তু বেশ কিছু নাশকতার বেশ কিছু ঘটনা ঘটেছে, যেগুলো কিন্তু আলোচনার জন্ম দিয়েছে। একটু যদি জানিয়ে রাখতে চাই, গতকালও কিন্তু আমরা দেখেছি 3টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং তারপর আমরা শুধু রাজনৈতিক দলের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও তৎপর হতে দেখেছি। এবং তারা যদি বলছেন যে প্রতিটি পয়েন্টে তাদের কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং সেই চেকপোস্টের সফল হিসেবে কিন্তু গতকাল আমরা জানি যে 3 জন আওয়ামী লীগের কর্মীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, তাদের সাথে কিন্তু পেট্রোল বোমা পাওয়া গিয়েছে। তারপরই আমরা দেখেছি শুধু গাজীপুরের মহানগরের এলাকায় নয়, পুরো জেলাতে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে রাজনৈতিক ব্যানারে কিন্তু এই মুহূর্তে তারা সকাল থেকে আমরা দেখেছি মোটরসাইকেল শোডাউন দিয়েছেন এবং তার পাশাপাশি তারা বিভিন্ন পয়েন্টে এসে কিন্তু জনসাধারণের সাথে কথা বলছেন এবং কোনোভাবেই যেন আজকের এই কর্মসূচিতে কেউ যেন ভয় না পান, সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অর্থাৎ রাজনৈতিক দলের যে ডাকা কর্মসূচি তাতে অংশগ্রহণ করেন, সেটি কিন্তু তারা বলছিলেন। তো এই ছিল গাজীপুর থেকে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মসূচি পালন করছে তার সবশেষ তথ্য আমার কাছে। সহকর্মীরা জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ খবর। জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড। তবে ভাষণের সুনির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি। জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত আসতে পারে আজ।
দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে সমাধান আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। দলগুলোকে আস্থায় নিয়ে চূড়ান্ত পরিণতির দিকে যেতে চায় সরকার। এদিকে আদেশের খসড়া থেকে দেখে সই করার সিদ্ধান্ত এনসিপির। মুক্তিযুদ্ধকে খাটো করার অভিযোগে সই না করার সিদ্ধান্তে অনড় বামজোট। হাসান আলীর প্রতিবেদন। দীর্ঘ আলোচনাতেও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মেলেনি সমাধান। নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া সহ বিভিন্ন সুপারিশ নিয়ে প্রতারণার অভিযোগ বিএনপির। এদিকে আগে গণভোট ও পেয়ারের সুরাহা না পেয়ে রাজপথে জামায়াত সহ সমমনারা, এমনকি ভিন্ন কারণে সনদে সই করেনি এনসিপি ও বামজোট। সনদের আইনি ভিত্তি ও প্রধান উপদেষ্টার সইয়ের নিশ্চয়তা ছাড়া সনদে সই করতে নারাজ এনসিপি। এদিকে মুক্তিযুদ্ধকে খাটো করার অভিযোগে সই করেনি বামজোট। মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিক ইতিহাস তুলে ধরা নেই পটভূমির মধ্যে। সেখানে অঙ্গীকারনামার মধ্যে রাষ্ট্রীয় 4 মূলনীতি, যেটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে সেখানে 72-এর সংবিধানে সন্নিবেশিত হলো, সেটা বাদ দিতে চাইলো। এগুলোর মধ্যে তো মুক্তিযুদ্ধকে বাদ দিতে চায়। অবশ্যম্ভাবীভাবেই এই জিনিসটা মানুষের কাছে প্রতীয়মান হয়। প্রধান উপদেষ্টাকে এটা জারি করতে হবে। চুপ্পুর এটা জারি করার কোনো রাজনৈতিক, আইনি কিংবা নৈতিক কোনো ভিত্তি নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে গণভোটকে বাধ্যতামূলক করতে হবে, মানে গণভোটের উপর পরের পার্লামেন্ট আর ছড়ি ঘোরাতে পারবে না। এই দুটো জিনিস যদি নিশ্চয়তা থাকে বা সরকার যদি দুটো ব্যাপারে ফার্ম সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা স্বাক্ষর করব। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, মৌলিক বিষয়ে দলগুলো নোট অফ ডিসেন্ট রাজনৈতিক সংকট তৈরি করছে। সব দলকে আস্থায় রেখে সনদ বাস্তবায়নের আশায় অন্তর্বর্তী সরকার। 48টা পয়েন্টের মধ্যেও 15টা ইস্যুতে, সেগুলি মৌলিক বেশ কিছু আসে, সেগুলিতে নোট অফ ডিসেন্ট রয়েছে। সুতরাং এই জায়গাটা একটা রাজনৈতিক সংকট সৃষ্টি করছে। এই বিষয়গুলি উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হতে পারে, সেখান থেকে কোনো সিদ্ধান্তেও আসতে পারে। সরকার কনফিডেন্ট যে আমরা পলিটিক্যাল পার্টিগুলিকে আস্থায় রেখেই একটা চূড়ান্ত পরিণতির দিকে পৌঁছাতে পারব। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দ্রুত জুলাই সনদ নিয়ে দলগুলো সমঝোতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সুন্দরবনের দুবলার চরে জমে উঠেছে শুটকি মৌসুমের কর্মযজ্ঞ। অবস্থান নিয়েছেন হাজারো জেলে। প্রাকৃতিক দুর্যোগ আর দস্যু আতঙ্কের মধ্যেই ঘুরে দাঁড়ানো স্বপ্ন। মার্কিন কাঁচামালে তৈরি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানিতে শুল্ক সুবিধা দেওয়ার আশ্বাসে ফাঁসছেন ব্যবসায়ীরা। গেল কয়েক মাস ধরে তুলনামূলক বেশি দামে মার্কিন তুলা এনে বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছেন তারা। এ অবস্থায় ব্যবসা বাণিজ্য অচল অবস্থা তৈরির আগেই সরকারকে পাশে চান উদ্যোক্তা রপ্তানিকারকরা। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবসায়ীদের চাপে না ফেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য সহায়ক চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। এস এম আরিফিনের রিপোর্ট। 12 থেকে 13 সেন্ট পার কেজিতে কস্টিং বাড়ছে, এটা আসলে কে বিয়ার করবে? সবাই বসে আছে এখন, ভাই কে কার দায়িত্ব দিবে? বস্ত্র ও পোশাক শিল্প উদ্যোক্তাদের এমন আক্ষেপের কারণ, গেল 2 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্ক বাড়ানোর 3 মাস পার হলেও দেশটির সঙ্গে বাণিজ্য সহায়ক কোনো চুক্তি করতে পারেনি বাংলাদেশ। এমনকি মার্কিন কাঁচামালে তৈরি পণ্য দেশটির বাজারে রপ্তানি করলে আনুপাতিক হারে যে শুল্ক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন, তারও কোনো বাস্তবায়ন দেখছেন না ব্যবসায়ীরা। যারা আমাদের কাছ থেকে পণ্য আমদানি করে ইউএসএ মার্কেটের জন্য, তারা আমাদেরকে এখনো কোনো ক্লিয়ার ডিসিশন দিচ্ছে না। চুক্তি অনুযায়ী ঠিক আছে 20% আমি আরও কমাই ফেলি, তো আমি কমাচ্ছি তুমি কমাই, বার্গেনিং অব্যাহত রাখতে হবে এবং সেটা ত্বরান্বিত করতে হবে। স্বাভাবিকভাবে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য ঘাটতি কমাতে গিয়ে তুলনামূলকভাবে বেশি দামে তুলা কিনতে বাধ্য হচ্ছেন বস্ত্র ও পোশাক শিল্পের উদ্যোক্তারা। তাদের দাবি, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যখন 78 থেকে 83 সেন্টে 1 পাউন্ড তুলা কিনতে পারছেন, তখন ঢাকা ওয়াশিংটন বাণিজ্য ঘাটতি কমাতে গিয়ে 87 থেকে 88 সেন্টে মার্কিন তুলা কিনতে বাধ্য হচ্ছেন তারা। ইনপুটটা যেরকম আশা করেছিলাম সেই হারে বাড়তেছে না, কারণ আমার ক্রেতা রেডি নাই। তারা চাচ্ছে সেম প্রাইসে বেশি দামে তুলা যাতে আমরা ইনপুট করে তাদের কাছে সাপ্লাই দিই। শুধু তাই নয়, ফাস্ট ফ্যাশনের যুগে লিড টাইমও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কাঁচামাল, কারণ দেশটি থেকে তুলা আনতে সময় লাগে 3 থেকে 4 মাস, অথচ আফ্রিকা থেকে আসে 60 দিনে। ইউএস থেকে অন কলে মিনিমাম 3 থেকে 4 মাস আগে আমাকে তুলা ক্রয় করতে হয়, যেটা অন্য দেশে প্রয়োজন পড়ে না। এই অবস্থায় নীতি সহায়তা ছাড়া মার্কিন তুলা আমদানিতে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। আমেরিকান কটন ইউজ করলে যদি আমাকে ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে কিন্তু এটা কাজে লাগাইতে পারবো। রোল অফ অরিজিন যদি পাস হয়ে যায়, তখন তারা ইম্পোর্ট পর্যায়ে একটা ট্যাক্স বেনিফিট পাবে।
ওই বেনিফিটটা যদি আমাদের সাথে শেয়ার করে আমরা হয়তো বা বেশি দাম দিয়ে তুলা আমদানি করেও বেশি দামে তাদের কাছে সুতাটা বিক্রি করতে পারবো। রপ্তানি আয় বাড়াতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা, তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য সহায়ক চুক্তি করার পরামর্শ তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে কিছুটা চাপিয়ে দেওয়া শুল্ক কাঠামো, এটাতে হয়তো কিছুটা রপ্তানি বাজারে সুবিধার আশা করেছিলাম, যদিও সেটি এখনো দেখা যাচ্ছে না, কিন্তু অবধারিতভাবে আমদানির ব্যয় বেড়ে গেলে আমাদের ভোক্তার উপরে এর একটা বাড়তি চাপ পড়বে। রপ্তানিতে তেমন কোনো সুবিধা না পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে $600 কোটি বাণিজ্য ঘাটতি কমাতে এরই মধ্যে $200 কোটি মার্কিন তুলা, সয়াবিন, ভুট্টা ও গম জাতীয় পণ্যের আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, সরু পথে গাদাগাদি দোকান আর অগোছালো বৈদ্যুতিক তারে ঘেরা দোকানপাট, সব মিলিয়ে অগ্নিকাণ্ডের ভয়াবহ ঝুঁকিতে খুলনার অন্তত 23টি মার্কেট। যে কোনো মুহূর্তে ছোট দুর্ঘটনায় রূপ নিতে পারে ভয়াবহ বিপর্যয়ে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীদের প্রশিক্ষিত করা ও সরু গলিপথ প্রশস্ত করার বিকল্প নেই। ড্যামন হোসেন কোচির তোলা ছবিতে প্রতিবেদন করেছেন আব্দুল আল মামুন রুবেল। 4-5 ফুট প্রশস্ত সরু গলিপথের দুই পাশে সারি সারি দোকান, কোথাও আবার সেই পথও দখল হয়ে গেছে পণ্যের স্তূপে। এ চিত্র খুলনার বড়বাজার সংলগ্ন খানজাহান আলী হকার্স মার্কেটের। শুধু এই মার্কেট নয়, নগরীর বড়বাজার, নিক্সন মার্কেট, সোহরাওয়ার্দী বিপণী বিতান, হেরাজ মার্কেট, ভৈরব স্ট্যান্ড রোডের বাজার সহ অধিকাংশ বাণিজ্যিক কেন্দ্রেই একই চিত্র। সরু সড়ক আর অলিগলির মধ্যেই হাজারো কোটি টাকার ব্যবসা। এমন সরু পথ আর ঘিঞ্জি সড়কে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার আনাগোনায় ব্যস্ত থাকে। এসব মার্কেটে নেই ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ, নেই ব্যবসায়ী বা ক্রেতাদের নিরাপদে বের হওয়ার পথ, এমনকি নেই অগ্নি নির্বাপনের প্রাথমিক ব্যবস্থাও। মার্কেটগুলোর দেয়ালে ঝুলন্ত বৈদ্যুতিক তারের জটলা যেন দুর্ঘটনার অন্যতম উপকরণ। সব মিলিয়ে আতঙ্কে দিন কাটে ব্যবসায়ীদের। আগুন ধরলেও কোনো কিছু করার নেই, অর্ধেক দোকান পুড়ে যাবে, তারপরে আপনার ফায়ার ব্রিগেডের গাড়ি আসবে। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে থাকি, যেহেতু সারা বাংলাদেশের যে অবস্থা, কোন সময় কি হয়ে যায়, জায়গায় হাজার হাজার কোটি টাকার ব্যবসা। ফুটপাত আগে ছিল না, এখন ওদিকেও ফুটপাতের দুই সাইড দিয়ে ওই দোকান বসে রাস্তা হয়ে গেছে। ফায়ার ব্রিগেডের জন্য একটু রাস্তা বড় দরকার, আর এটা আমাদের না, আমাদের সবার জন্যই ভালো। আশেপাশে কত দোকান আছে, তারপর গোডাউন আছে, এগুলো আগুন লাগলে নেভানোর জন্য অনেক কষ্ট হয়ে যায়। এমন 23টি বাণিজ্যিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। মালিক পক্ষের সাথে বিভিন্ন সময় আমরা সভা করে তাদেরকে পরামর্শ দিয়েছি যেন মার্কেটগুলিতে পানি রিজার্ভার স্থাপন করা হয় এবং অগ্নি নির্বাপনী ব্যবস্থা রাখা হয়। জেলা প্রশাসন বলছে, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের নিয়ে অগ্নি নির্বাপনে নানা উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। লোকাল যে কমিটি আছে বা ওইখানকার যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়েও আমরা এই কাজগুলি তদারকির মধ্যে রাখবো, যাতে করে আমরা ভবিষ্যৎ যে কোনো দুর্ঘটনা থেকে আমরা সেফ থাকতে পারি। নগরীকে নিরাপদ রাখতে সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা সহ সব দপ্তরের সমন্বিত উদ্যোগে এখনই নতুন করে এসব স্থাপনা নিয়ে পরিকল্পনা করা দরকার বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। রাস্তাগুলোকে ফ্রি করা যায় এবং রাস্তা ফ্রি করার পরপরই সাথে সাথে যদি আমরা ফায়ার স্প্রিংকার বা কিছু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের কাছে রাখতে পারি, সেটা মার্কেট যারা আমাদের চালায় তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে কিন্তু কাজটা করতে হবে। গত এক বছরে খুলনা জেলায় ছোট বড় 291টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরও থাকছে। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা ঘোষণা ভারতের। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ মোদির। ইসলামাবাদে হামলার ঘটনায় আটক এক। সুন্দরবনের গহীনে দুবলার চরে জমে উঠেছে শুটকি মৌসুমের কর্মযজ্ঞ। সমুদ্র পাড়ি দিয়ে হাজারো জেলে জীবিকার তাগিদে ব্যস্ত সময় পার করছেন সেখানে। তাদের মনে প্রাকৃতিক দুর্যোগ, রোগশোক, সুপেয় পানি সংকট আর দস্যু আতঙ্ক। এর মধ্যেও সমুদ্রে মাছ আহরণ করে ঘুরে বুনছেন দাঁড়ানোর স্বপ্ন। ভোরের আলো ফুটতেই গভীর সমুদ্র থেকে মাছ ভর্তি ট্রলার ভিড়ছে দুবলার চরে। সমুদ্র থেকে আহরিত মাছ ট্রলার থেকে নামিয়ে ঝাঁকি ভরে চরে নিয়ে আসছেন জেলেরা। বনের গহীনে গড়ে উঠেছে অস্থায়ী জনপদ, যেখানে জীবিকার প্রয়োজনে এসেছেন 10,000-এরও বেশি জেলে। চলছে শুটকি তৈরির মহাকর্মযজ্ঞ।
চরের প্রতিটি প্রান্তে এখন ব্যস্ততা, দিনরাত কাজ চলছে। কেউ মাছ কাটছেন, কেউ পরিষ্কার করছেন, আবার কেউ সাজিয়ে রাখছেন বাঁশের মাচা ও পাটিতে। এখানে লইট্টা, খলিশা, ছুরি, বৈরাগী, চিংড়ি, রূপচাঁদা, পোয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ শুটকি হয়ে চলে যায় চট্টগ্রাম, সৈয়দপুর, রংপুর, ঢাকাসহ দেশের বড় বড় বাণিজ্য কেন্দ্রগুলোতে। তবে জেলেদের মনে প্রাকৃতিক দুর্যোগ, রোগশোক, সুপেয় পানি সংকট, দাদনের বেড়াজাল, শুটকির কম দাম আর দস্যু আতঙ্ক। তবু সমুদ্রে মাছ আহরণকে ঘিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। দাবি করেছেন সংকট সমাধানে উদ্যোগের। অসুবিধা ধরেন আমাকে জালিয়াকে ধরে নিয়ে গেলি, ওকে টাকা দিতে 4 লাখ 5 লাখ, না ছাড়বে না। গেল ভাড়া ট্রান্সপোর্টের যে ভাড়া 32 টাকা ছিল, এবছর তারা 2 টাকা বাড়াইছে। আগামাথা চরে ওই মাছ টাকা 20,000 টাকা মন থাকে, তার উপরে আমরা এখানে বিক্রি করতে পারি না। এই জায়গায় আমি ধরেন 2 মাস থাকবো, 2 মাসের জন্য আমি 5,000 টাকা ধার করে দিয়েছি, তাও সুদি করে, মানে কর্জ করে। এদিকে জেলেদের পানি, চিকিৎসা সহ নানা প্রকল্প নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। সুন্দরবন সুরক্ষা প্রকল্প, এই প্রকল্পে আমাদের ডিস্যালাইনেশন প্ল্যান্ট রয়েছে এবং যেটি আমরা ওখানে স্থাপন করেছি, সেখানে প্রতিদিন 400 লিটার পানি কিন্তু আমরা বিশুদ্ধ পানি, একদম মিনারেল ওয়াটারের মতো পানি আমরা কিন্তু দিতে পারি। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের 5টি চর নিয়ে গঠিত শুটকি পল্লী কেন্দ্র দুবলার চর। এখান থেকে গত বছর সরকার রাজস্ব আয় করে 6.5 কোটি টাকা। চলতি মৌসুমে এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 কোটি টাকা। সাগরে জেলেদের নিরাপত্তা এবং ন্যায্য দামের নিশ্চয়তাই এখানে বড় চ্যালেঞ্জ। সুন্দরবনের দুবলার চর থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। চরম নিরাপত্তা ঝুঁকিতে যশোরের নওয়াপাড়া নৌবন্দর। নোঙর করা জাহাজে রাতের আধারে বাড়ে মাদকসেবী ও সন্ত্রাসীদের আনাগোনা। প্রায়ই ঘটে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় জাহাজের মাস্টার, শুকানি ও কর্মচারীরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের নাওয়াপাড়া নৌবন্দরে বছরে 5,000-এর বেশি বার্জ, কার্গো লাইটার জাহাজ ফেরে। মোংলা বন্দর থেকে আসা এসব জাহাজে থাকে সার, গম, কয়লা, পাথরসহ বিভিন্ন পণ্য। অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত এলাকা জুড়ে বিভিন্ন ঘাট পয়েন্টে এসব কার্গো থেকে পণ্য আনলোড করা হয়। অভিযোগ রয়েছে, গত 1 বছর ধরে সন্ধ্যা নামলেই এসব জাহাজে এক প্রকার জোর করে আড্ডা বসান স্থানীয় সন্ত্রাসী ও মাদকসেবীরা। বিভিন্ন সময়ে ঘটে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের মাস্টার, শুকানি ও কর্মচারীরা। বহিরাগত লোক এই জাহাজে আসে একজন নিয়ে চলে যায়। অনেক বহিরাগত লোকগুলো আসে যারা আসলে যাদের কোনো প্রয়োজনই নেই, এরা মাদক সেবন করে এসে তারপরে ছিনতাই করে, জোর করে কার্গোর উপরে উঠে তাদেরকে মাস্টার শুকানিদেরকে জিম্মি করে সেখানে তারা গাঁজা খায়, ফেন্সিডিল খায় এবং অনেক সময় তাদের মোবাইল ছিনতাই, টাকা পয়সা ছিনতাই করে নিয়ে আসে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং নৌ পুলিশ যারা রয়েছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি এটা তাদেরকে দেখার জন্য এবং এর সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার জন্য। অবশ্য সমস্যা সমাধানে নৌ পুলিশ সহ স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিআরডব্লিউটি এর পক্ষ থেকে নৌ পুলিশ এবং থানা পুলিশকে আমরা এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠির মাধ্যমে এবং মৌখিকভাবে আমরা কথা বলব। 1990 সালে যাত্রা শুরু হওয়া এই বন্দরের দৈর্ঘ্য 12 কিলোমিটার। 3 যুগ পার হলেও এ বন্দরের অবকাঠামোগত কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। সময় সংবাদ, যশোর। পদ্মা সেতুর জাজিরা প্রান্তরে দাউডোবা এলাকায় টায়ারে আগুন দেওয়া হয়। পৌনে 1 ঘন্টা সড়কে বন্ধ ছিল যান চলাচল। এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যুক্ত হব তার সাথে। দুই প্রান্তে টোল প্লাজা ঘিরে কিন্তু বিশেষ নিরাপত্তা বলয় রাখা হয়েছে, কিন্তু এই যে জাজিরা প্রান্তের টোল প্লাজা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে যে নাওডোবা এলাকার 3টি পয়েন্টে কিন্তু টায়ার আগুন দেওয়া হয়েছে। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং ট্রাকে আগুন দেওয়া হয়েছে। এসব নানা কারণে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। তো এখন কিন্তু সকাল 7:30টার পরে থেকে আবার যানবাহন চলাচল শুরু হয়েছে। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী বলছেন যে এইসব ঘটনায় অন্তত পৌনে 1 ঘন্টা তাদের কিন্তু যান চলাচল বিঘ্নিত হয় এবং এই পরিস্থিতির কারণে কিন্তু টোল প্লাজার নিরাপত্তা আগে থেকে বৃদ্ধি ছিল, আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ টোল প্লাজা খুবই সেন্সিটিভ পয়েন্ট বলে কিন্তু তারা বলছেন যে এই এলাকায় কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছে। এছাড়াও কিন্তু এই পদ্মা সেতুর বাইরেই জনপদগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অবস্থান নিচ্ছে।
এবং এই যে পুরো এলাকায় যেটি তারা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা করছে সেটিকে কেন্দ্র করে যে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সেই সব পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জানমাল রক্ষা ব্যাপারে কিন্তু তারা সতর্ক রয়েছেন বলছেন। এবং মুন্সিগঞ্জের যে মোক্তারপুর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে রাজধানী এই সঙ্গে সহজ যোগাযোগ মুন্সিগঞ্জের সেই পয়েন্ট ছাড়াও কিন্তু যেটি অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সিরাজদিখান, শ্রীনগর, লোহজং, গজারিয়া এবং টঙ্গিবাড়ি, প্রত্যেকটি পয়েন্টকেই তারা গুরুত্ব দিচ্ছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যৌথ বাহিনীর তৎপরতার কথা তারা বলছেন যে এই অঞ্চলে যে একটি অস্ত্রের কারখানা যে তারা সন্ধান পেয়েছিল সেগুলো থেকে শুরু করে অন্যান্য যেই সব এলাকায় ককটেল তৈরির সহ বিভিন্ন রকম বিশৃঙ্খলার প্রস্তুতি চলছিল সেই সব ব্যাপার গুলো সহ কিন্তু নতুন করে তারা বিভিন্ন দিকে নজরদারি করছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ পরিস্থিতি। যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। হুমায়ুন আহমেদ এমন একজন লেখক যার সঙ্গে পাঠকের আলাপ সরাসরি। তার লেখায় প্রত্যেকেই তার নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পায়। এটাই হুমায়ুন আহমেদের সবচেয়ে বড় সফলতা। লেখক, নাট্যকার, নির্মাতা সব পরিচয়ের উপরে তিনি ছিলেন একজন গল্পের জাদুকর। শাতিলা শারমিনের রিপোর্ট। তার গল্পের সময় শুধু জীবন্ত নয়, সেই সময় হয়ে ওঠে মানব মনের গহীনের আর্তনাদও। জীবনের ছোট ছোট ঘটনাও অসাধারণ হয়ে উঠেছে তার জাদুর ছোঁয়ায়। তার লেখনীর চুম্বক আকর্ষণ ছেড়ে পাঠক যেতে পারেন না কোথাও। কয়েক প্রজন্মকে বই, নাটক, সিনেমায় মুগ্ধ করে রাখা সেই সৃজনশীল মানুষটির জন্মদিন আজ। বাংলাদেশে হুমায়ুন আহমেদের মতো জনপ্রিয় লেখক এখনো নেই। আজ তিনি নেই, থমকে গেছে তার জাদুর ভাষা। কিন্তু তিনি যতটা রেখে গেছেন তা প্রতিনিয়ত তৈরি করছে হুমায়ুনের নতুন দুনিয়া। মৃত্যুর 13 বছরেও এক বিন্দু কমেনি তার জনপ্রিয়তা। লেখকের মৃত্যু লেখকের শূন্যতা তৈরি করে না। তার কারণ হচ্ছে হুমায়ুন আহমেদ এত পরিমাণ লিখে গিয়েছেন যে কোনো একজন পাঠকেরও তার প্রায় সারা জীবন লেগে যাবে তার সবগুলো বই পড়ে ফেলতে। হুমায়ুন আহমেদের লেখাগুলো কিন্তু সেভাবে টিকে আছে, থাকবে। 60-এর দশকের ঔপন্যাসিকরা যে ধারায় গল্প লিখেছিলেন সেখান থেকে তিনি কিঞ্চিত বেরিয়ে এসে নতুন একটা গদ্য ধারা দিয়েছিলেন। যেভাবে হুমায়ুন আহমেদ তার কাছের মানুষ, দূরের মানুষ বা তার সান্নিধ্যে আসা মানুষজনকে যেভাবে তিনি দেখতেন, এই দেখার থেকেই তার মধ্যে সেই চরিত্রকে প্রস্ফুটিত করার চিন্তাটা তার আসতো। চলচ্চিত্রে তিনি ইতিহাস আর গ্রাম বাংলাকে দেখিয়েছেন গভীর মমতায়। মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলোকে তুলে ধরেছেন কমেডির মাধ্যমে। হুমায়ুন আহমেদের এত বেশি লিখে ফেলেছেন যে তার অনেক চরিত্রই রিপিটেডলি উপস্থাপিত হয়েছে, কিন্তু তারপরেও এত ভিন্ন, এত বিচিত্রময় চরিত্র সৃষ্টি করা অত সহজ না যে কাজটা হুমায়ুন আহমেদ করেছেন। যিনি শিখিয়েছেন জীবন মানে শুধুই নাটক নয়, এক চিরন্তন গল্প। লেখকের মৃত্যু হয় না, বেঁচে থাকেন তার সৃষ্টিতে। হুমায়ুন আহমেদ, আপনি আছেন আমাদের গল্পে, বৃষ্টিতে আর প্রতিটি হৃদয়ের গভীরে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাজধানীতে কড়া অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। শাহবাগের যে পরিস্থিতি এখন দেখছি, এখানে এখন পর্যন্ত তেমন কোনো ধরনের লকডাউন ঘিরে যে নাশকতা বা লকডাউন ঘিরে যে কোনো ধরনের কর্মসূচি সেরকম আমরা দেখিনি। এবং এর আগে আমরা ধানমন্ডি, বাংলা মোটর, কারওয়ান বাজার,
ফার্ম গেট, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছি। প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর করা যে অবস্থান সেটি আমরা দেখতে পেয়েছি। এখন এই মুহূর্তে শাহবাগেও আমরা দেখছি যে বিজিবির একটি টিম এখানে অবস্থান করছেন এবং তারা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের নজরদারি বজায় রেখেছেন এবং তারা আশপাশে কোনো ধরনের কোনো সন্দেহজনক কিছু আছে কিনা সেটি তারা তদারকি করে স্ট্যান্ড বাই অবস্থায় আছেন। এরকম একাধিক টিম বিজিবির আমাদের চোখে পড়েছে। বাংলা মোটরে এনসিবি কার্যালয়ের সামনে আমরা দেখেছি, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আমরা দেখেছি একটি টিমকে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পুলিশের যে সাজোয়া যান সেগুলো দাঁড়ানো অবস্থায় দেখেছি, পাশাপাশি বিজিবির সাজোয়া যানকে আমরা দাঁড়ানো অবস্থায় দেখেছি। এছাড়াও পুলিশের ডিএমপির পাশাপাশিও আমরা দেখেছি যে এপিবিএন তারা যে বিশেষ নিরাপত্তার জন্য বিভিন্ন সময় দায়িত্ব পালন করে, তো আর্ম পুলিশ ব্যাটালিয়ন তাদেরও বিভিন্ন ইউনিট আমরা শাহবাগে অবস্থান করতে দেখেছি, বাংলা মোটরে অবস্থান করতে দেখেছি, হেয়ার রোডে অবস্থান করতে দেখেছি। তো পুরোপুরিভাবে যে রাজধানীকে যে নিরাপত্তার চাদরে যেভাবে ঢেকে রাখা দরকার সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢেকে রেখেছে। আমরা পান্থপথে আর্মির টহল দেখেছি। তো আর্মি যেটি করছে বিভিন্ন জায়গায় টহলের উপরে থাকছে, কোনো ধরনের ঘটনা ঘটছে কিনা সেটি তারা তদারকি করছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দেখেছি বেশ কিছু জায়গায় তারা অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেছে রাস্তার মাঝখানে এবং সেখানে চেকপোস্ট স্থাপন করে যেই যানবাহনগুলোকে তাদের সন্দেহ হচ্ছে বিশেষ করে মোটরসাইকেল সেগুলো তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করছে। তো গত কয়েকদিন ধরেই রাজধানীতে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। তো সেইটি মাথায় রেখে আজকে যাতে এই লকডাউন ঘিরে সে ধরনের কোনো ঘটনা না ঘটে সেটির জন্য তারা আসলে তাদের যে সর্বোচ্চ চেষ্টা তারা সেটি করছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং সার্বিকভাবেই তারা সব জায়গায় করা যে নিরাপত্তা অবস্থা সেটি তারা করছেন। যারা নগরবাসী আছেন তাদের তারা আহ্বান জানিয়েছেন যাতে নির্ভয়ে কোথাও যেতে চাইলে তারা সেটি যেতে পারেন। এই ছিল আসলে আমার কাছে শাহবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের সবশেষ তথ্য। সহকর্মী মাসুদুর রহমান যুক্ত ছিলেন শাহবাগ থেকে। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত জুড়ে সতর্কতার মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চালক হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয়। ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকে রাজধানী জুড়ে চাপা আতঙ্ক। গুরুত্বপূর্ণ সড়কে বেড়েছে পুলিশের টহল। লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের 3 দিন পর ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। রেলমন্ত্রী অশ্বিনী বলেন, রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংগঠিত এই হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন। নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দেন তিনি। দিল্লিতে বিস্ফোরণের পর ভারত জুড়ে উচ্চ সতর্কতার মধ্যেই মুম্বাই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে বারাণসী বিমানবন্দরে। নিরাপদে সরিয়ে নেওয়া হয় 176 যাত্রীকে। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটর সাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে ওই চালক অনলাইন সার্ভিসের মাধ্যমে হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয়। এদিকে রাজধানীতে বিস্ফোরণের পর দেশটির পাঞ্জাব প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। আদালত, বিচারকদের বাসভবন ও চীনা প্রকল্পে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আদালত কমপ্লেক্সের ছাদে স্নাইপার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি ও আইনজীবীদের নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণ ও মেডিকেল রেসপন্স টিমও রাখা হচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশের আগে নেপালের বিপক্ষে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার ভীষণ বাংলাদেশ দলের। নেপালের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেও এবার ঘরের মাঠে জয়ের প্রত্যাশা কোচ হ্যাভিয়ার ক্যাব্রারের। এদিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দলকে সমীহ করছে নেপাল। হামজার বিপক্ষে খেলতে মুখিয়ে অধিনায়ক কিরণ লিম্বু। জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ শুরু রাত 8টায়। ঠিক 5
5 বছর আগের একই দিন এই একই ভেন্যু। ভাগ্য তখন সহায় ছিল বাংলাদেশ দলের। এই ঢাকা স্টেডিয়ামে যে শেষবারের মতো নেপালের বিপক্ষে জয়ের হাসি হেসেছিল লাল সবুজ বাহিনী, এবার সেই ভেন্যুতে আবারও নেপাল মিশন হাভিয়ার কাবরেরার দলের। গেল 31 অক্টোবর থেকে ক্যাম্প শুরু করলেও পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ পেলেন মাত্র একদিন। হিমালয়ের দেশটির বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে পাওয়া যাবে না শেখ মোরসালিনকে। জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছে কিউবা মিচেল, মোরশেদ। প্রস্তুতি ভালো হয় নেপালের বিপক্ষে জিতে ভারত ম্যাচের প্রস্তুতি ভালোভাবে ঝালিয়ে নিতে চায় লাল সবুজ। দল বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। শেষ পর্যন্ত দলের সবাইকে ক্যাম্পে একসাথে পেয়েছি। সমিত যোগ দিয়েছে। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির জন্য আমরা কয়েকটা ভালো সেশন পেয়েছি। জয়ের মানসিকতা থাকতে হবে। প্রস্তুতির জন্য হামজা তুলনামূলকভাবে বেশি সময় পেয়েছে। সমিত কয়েকদিন আগে ম্যাচ খেলেছে এবং লম্বা ভ্রমণ করে এসেছে। ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে চাই। আমার টিমে তো 4 জন আছে, সো আমি ইভেন ক্লাবে আমি ওর সাথে থাকি, সো ভালো নলেজ আছে, বাট আমরা আন্ডার এস্টিমেট করি না। আমরা জানি নেপাল স্ট্রং টিম আর ডিফিকাল্ট টিম। এখন তো ম্যাচ ইজ নট 90 মিনিটস, এখন তো ম্যাচ হচ্ছে 95, 98, সো এটা জাস্ট প্রুভ করে দ্যাট প্লেয়াররা যারা খেলে they should be ready all time. এদিকে বর্তমান বাংলাদেশ দলকে সমীহ করছে নেপাল। হামজা সমিতদের বিপক্ষে খেলতে মুখিয়ে অধিনায়ক কিরণ লিম্বু। নেপালের 8 জন ফুটবলার বিপিএল এ খেলায় বাংলাদেশ নিয়ে ভালোই ধারণা আছে তাদের। বাংলাদেশ নেপাল ম্যাচ সব সময় চ্যালেঞ্জিং। হামজা ও সমিতদের নিয়ে বাংলাদেশ এখন পূর্ণাঙ্গ একটা দল, তবে আমরা তাদের নিয়ে ভীত নই। আমরা কোনো চাপ অনুভব করছি না। হামজা অসাধারণ ফুটবলার, তার বিপক্ষে খেলতে পারাও অনেক আনন্দের। প্রতিপক্ষ হলেও হামজার বিপক্ষে খেলতে শুধু আমি নই, পুরো নেপাল মুখিয়ে আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনার। বাংলাদেশের খেলোয়াড়দের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় এই ম্যাচ নিয়ে আমরা নির্ভর। দু দলের মুখোমুখি 25 বারের দেখায় 13 জয় নিয়ে পাল্লাটা বাংলাদেশের ভারী হলেও শেষ 4 ম্যাচে অপরাজিত নেপাল। ঘরের মাঠে এবার জয়ের লক্ষ্যে মুখিয়ে লাল সবুজ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই আন্দোলনের হত্যা মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা আজ। মৃত্যুদণ্ড আসা প্রসিকিউশনের বিচার বানচালে আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ। এবং জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। নোট অফ ডিসেন্টে রাজনৈতিক সংকট, দলগুলোকে আস্থায় নিয়েই চূড়ান্ত পরিণতি চায় সরকার। খসড়া দেখে সই করার সিদ্ধান্ত এনসিপির। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মিসবাহ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।